তো ফাইনালি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু ডব্লিউবি জেইর যে ক্র্যাশ কোর্স সেটা কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি। এবং আমরা কিন্তু ইউটিউবে আমরা আমরা আগেও বলেছিলাম যে যে যত ইম্পর্টেন্ট যে টপিকগুলি আছে বা চ্যাপ্টারগুলি আছে সেগুলির আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করব, এবং যাতে কিনা তোমরা আর কিছুদিন পরেই তো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় যেন তোমরা একটা ভালো স্কোর করতে পারো। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে এসেছি সেটা কিন্তু রিলেশন অ্যান্ড ফাংশন। এখান থেকে কিন্তু প্রতি বছর অঙ্ক আসবেই, এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা ইজি একটা চ্যাপ্টার, যেটা করলে কিন্তু তোমরা পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো ফার্স্টে সেটের একটা অঙ্ক রয়েছে, যেটা কিনা তোমরা ক্লাস 11-এ অলরেডি করে বসে আছো, তাও একবার আমরা করব। বলেছে যে থ্রি সেটস এ বি সি আর সাচ দ্যাট এ ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি অ্যান্ড বি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ। আগেতে বলে রাখি এই অঙ্কটা কিন্তু 2008 সালে এসেছিল পরীক্ষায় ডব্লিউবিজেইতে। আচ্ছা, এ ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি এবং বি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ যদি হয়, তোমাদের চারটি অপশন দেওয়া রয়েছে, যে এ সাবসেট অফ বি, এ সুপারসেট অফ বি, এ আইডেন্টিক্যাল টু বি অ্যান্ড এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট। এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা এটা লিখতে পারি যে বি ইন্টারসেকশন, সরি একটা মিনিট, বি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ, এটা দেওয়া রয়েছে। আমরা কি করতে পারি, এই যে এ যেটা রয়েছে সেই জায়গায় আমরা লিখতেই পারি বি ইন্টারসেকশন সি, অবশ্যই লিখতে পারি আমরা এটা। তো আমরা লিখবো সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমরা অবশ্যই লিখতে পারবো। আবার সি ইন্টারসেকশন সি মানে অবশ্যই লিখতে পারবো সি, তাহলে সি ইন্টারসেকশন বি আমরা লিখতে পারবো। আবার সি ইন্টারসেকশন বি মানে কিন্তু আমরা লিখতে পারবো বি ইন্টারসেকশন সি, এবং বি ইন্টারসেকশন সি কিন্তু আমরা লিখতে পারবো যে এ, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা এ লিখতে পারবো। তাহলে কি দাঁড়ালো, যে বি ইকুয়াল টু এ দাঁড়ালো, এবং এই অপশনটার মানে হচ্ছে এ আইডেন্টিক্যাল টু বি, তাহলে অপশনটা কিন্তু আমার সি রাইট হয়ে গেল। তাহলে আমি কি করলাম, জাস্ট বি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এর জায়গায় আমি এর এই ভ্যালুটাকে জাস্ট পুট করে দিলাম। এর যে ভ্যালুটা ছিল বি ইন্টারসেকশন সি, সেটা জাস্ট পুট করে দিয়ে দেখলাম যে বি ইকুয়াল টু এ এসে দাঁড়িয়েছে। তাহলে অপশন কিন্তু আমার সি হচ্ছে রাইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক। এটা কিন্তু একটা ম্যাপিং থেকে দিয়েছে, মানে ফাংশন থেকে দিয়েছে। তো কোশ্চেনটা কি বলেছে, এ ম্যাপিং এফ সাচ দ্যাট এন থেকে এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, এন ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ, কি বলেছে, যখন এফ এন হবে তখন দেবে হচ্ছে এন স্কোয়ার, কখন, যখন এন ইকুয়াল টু অড, আর 2n প্লাস 1 দেবে কখন, যখন n দেবে ইভেন। এবার আমাকে চারটে অপশন দিয়েছে, সাবজেক্টিভ, ইনজেক্টিভ, ইনজেক্টিভ সাবজেক্টিভ, বাইজেক্টিভ নাকি না নাইদার ইনজেক্টিভ নাইদার সাবজেক্টিভ। আচ্ছা, তার মানে এটা হচ্ছে একটা ম্যাপিং এর অঙ্ক। তো এখান থেকে আমাদের আগে বুঝতে হবে যে ইনজেক্টিভটা কি, সাবজেক্টিভ কি, দেন বাইজেক্টিভ কি, তাহলে কিন্তু আমি এই অঙ্কটা পুরো ভালোভাবে করে ফেলতে পারবো। আমি একটু ছোট্ট করে বলে দিই। ইনজেক্টিভ কথার অর্থ হলো, এই ধরো দুটো সেট রয়েছে, সাপোজ এ বি সি ডি, এটা ধরো এখানে আছে 1 2 3 4 5। এই সেট থেকে এই সেটে যে আমার ফাংশনটা হচ্ছে বা ম্যাপিং যেটা হচ্ছে, কি করব আমি, এখানকার মানে এই যে সেটটা যেটাকে আমরা বলি ডোমেন, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট যেন এই কোডোমেনের সাথে ম্যাপিং হয়ে থাকে। এবং কিভাবে ম্যাপিং হবে, যে এখানকার যে একটা এলিমেন্ট এখানে এক জায়গায় যাবে, অর্থাৎ এটা কখনো হবে না যে এ গেল 1-এ এবং বি গেল 1-এ, এটা কিন্তু কখনো পসিবল হবে না। অর্থাৎ এখানকার একটা এলিমেন্ট এখানে এক জায়গাতে যাবে, এখানে দুটো এলিমেন্ট কখনো এক জায়গাতে যেতে পারবে না। এটা কিন্তু ইনজেক্টিভের কন্ডিশন, যেটা কিনা আমরা কিভাবে প্রমাণ করি, যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই নিয়ে আমরা দেখাই যে এক্স ইকুয়াল টু ওয়াই, এটা কিন্তু ইনজেক্টিভ দেখানোর নিয়ম। আর সাবজেক্টিভটা কি, সাবজেক্টিভ কথার অর্থ হলো এই কোডোমেনে যতগুলি এলিমেন্ট থাকবে তার জন্য প্রত্যেকটার যেন প্রি ইমেজ থাকে, অর্থাৎ এইখানে যেন কেউ ফাঁকা পড়ে না থাকে। অর্থাৎ এখানকার প্রত্যেকটা এলিমেন্ট যেন এখানকার কোনো না কোনো এলিমেন্টের থেকে আসে, অর্থাৎ এখানকার মানে এটা ধরো এ সেট, এটা ধরো বি সেট, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের যেন এ সেটে একটা করে প্রি ইমেজ থাকে।
বেশ। আর যদি কিনা কোনো ফাংশন ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো বাইজেক্টিভ। তো আমরা এক একটা করে চেক করি যে এটা ইনজেক্টিভ হচ্ছে, সাবজেক্টিভ হচ্ছে নাকি, এবং যদি দুটো হয় তখন সেটা বাইজেক্টিভ বলবো আমরা। তাহলে এফ এন ইকুয়াল টু এন স্কোয়ার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, আমরা জানি ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 এইভাবে চলবে। তাহলে যখন অড দেবে, অড মানে হচ্ছে 1 3 5 7 9, যখন অড দেবে তখন হচ্ছে এন স্কোয়ার। আর যখন 2 4 6 8 10 এইভাবে চলবে তখন দেবে কিন্তু আমার 2n প্লাস 1। তাহলে আমি যদি বলি এফ অফ 1, তাহলে এফ অফ 1 কোনটা নেবো আমি? 1 হবে, কারণ আমি এই জায়গাটায় বসাবো। এফ অফ 3 দেবে, তার মানে হচ্ছে 9। এফ অফ 5 দেবে হচ্ছে 25। এইভাবে পরপর করে চলবে। সেম ভাবে এফ অফ যদি আমি 2 বলি, 2 মানে কত হবে? আমি এই জায়গাটায় বসাবো। তাহলে 2 দুগুণে 4 একে 5। যখন কিনা এফ অফ 4 নেব তখন দেবে কত? 4 দুগুণে 8 একে 9। যখন আমি এফ অফ 6 দেবো তখন কত হবে? 6 দুগুণে 12 একে 13। এইভাবে চলবে। আচ্ছা, আমি কিন্তু প্রথমে এই কটা করেই কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে দেখো এই সেটে 1 2 3 4 5 6 এই করে আছে, আর এইখানটা তো ন্যাচারাল নাম্বার যেহেতু 1 2 3 4 5 6 এই করে আছে, আর এরকম পরপর করে রয়েছে। তো এইখানটায় দেখো যে 3 যে এলিমেন্টটা রয়েছে, অর্থাৎ এই যে 3, এই যে 3 যে এলিমেন্টটা, সেটা কিন্তু দেখো এখানের কিন্তু 9 এর সঙ্গে কিন্তু গিয়ে, এখানে কোথাও একটা 9 আছে, 9 এর সাথে গিয়ে কিন্তু কানেক্ট হয়েছে, তাই তো? সেম ভাবে এখানে যে 4 যেটা রয়েছে, সেই 4টাও কিন্তু দেখো 9 এর সাথে গিয়ে কানেক্ট হয়েছে। তার মানে এটা তো ইনজেক্টিভ কখনোই হবে না, কারণ আমি একটু আগে বললাম যে ইনজেক্টিভ হতে গেলে এই সেটের দুখানা এলিমেন্ট, মানে এই যে এ সেট, এটা ধরো বি সেট, এই এ সেটের দুটো এলিমেন্ট কখনো কিন্তু বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে না। তার মানে এটা কিন্তু ইনজেক্টিভ হচ্ছে না। এবার যেখানে যেখানে ইনজেক্টিভ আছে সেটা সেটা এমনি কেটে যাবে। তার মানে ইনজেক্টিভ এটা কেটে গেল। বাইজেক্টিভও হবে না, কারণ বাইজেক্টিভ মানে যাই ইনজেক্টিভ হবে এবং সাবজেক্টিভ হবে, এটা কেটে গেল। তাহলে আমার কাছে এখন অপশন পড়ে থাকলো সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, অথবা নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। এই দুটো কিন্তু আমার কাছে এখন অপশন পড়ে রইল। আচ্ছা, এইবারটা একটা জিনিস খেয়াল করো, আমি যখন সাবজেক্টিভ বলেছিলাম, সাবজেক্টিভ হতে গেলে কি হতে হবে? এই যে বি সেট যেটা রয়েছে, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমার, মানে প্রত্যেকটা এলিমেন্টের যেন এই সেটে যেন একটা কি থাকে, প্রি ইমেজ থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে 1 দেন 9 দেন 25, এখানে 5 থেকে স্টার্ট হলো, দেন 9 হলো 13, অর্থাৎ এই সেটে এই যে 3 পড়েছিল বা 4 পড়েছিল বা আর কি হতে পারে, হ্যাঁ 3 4 বা 2, দেখো এর কিন্তু কোনো তুমি প্রি ইমেজ খুঁজে পাচ্ছ না। অর্থাৎ এই এ সেটে কিন্তু এমন কোনো এলিমেন্ট নেই যে কিনা 2 তে গেছে বা 3 তে গেছে বা 4 এ গেছে। তার জন্য কিন্তু আমি বলতে পারি যে এই সেটটা কিন্তু সাবজেক্টিভ হবে না, তার কারণ এখানে এমন কিছু এলিমেন্ট পড়ে রয়েছে যার কিন্তু কোনো প্রি ইমেজ নেই। তার জন্য এটা কিন্তু সাবজেক্টিভ হবে না। তার জন্য তোমাদের অপশন দাঁড়াবে কিন্তু নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। দেখো এই অঙ্কগুলি পরীক্ষা হলে 1 মিনিটের মধ্যে নামানো যায়, আমি জাস্ট এটা ডেসক্রাইব করছি বলে কিন্তু একটু টাইম লাগছে, আর কিচ্ছু না। নেক্সট কোশ্চেন। আর এই অঙ্কটাও কিন্তু এসেছিল তোমাদের 2008-এ এসেছিল এই অঙ্কটাও, এটাও 2008-এর অঙ্ক একটা, সেম টাইপের অঙ্ক। আশা করি তোমরা এটা করতে পারবে। যে দ্য ম্যাপিং সেম ভাবে ফাংশনটা এন থেকে এন, মানে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, এবং 1 প্লাস এন স্কোয়ার আছে, যেখানে এন ইজ দ্য ন্যাচারাল নাম্বার সেট। তাহলে এর মধ্যে কোনটা হবে? 1 to 1 1 to 1 to, বাট এই চারটে অপশন মানে একই, যেটা 1 1 মানে হচ্ছে ইনজেক্টিভ আর 1 to 1 মানে হচ্ছে সাবজেক্টিভ। সেম কথা বলেছে, এর মধ্যে তোমাকে চেক করতে হবে। তাহলে আমরা একটু চেক করি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে ইনজেক্টিভ দেখানোর নিয়ম হচ্ছে যখন কিনা আমরা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিই, সেখান থেকে কিন্তু যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই দেখাতে পারি তাহলে কিন্তু সেটা ইনজেক্টিভ হয়ে যায়। আর যদি এটা না হয় তখন কিন্তু সেটা আর ইনজেক্টিভ থাকে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো 1 প্লাস এন স্কোয়ার, যে ফাংশনটা যে ছিল এটা হচ্ছে ইকুয়াল টু এফ এন। তাহলে আমি লিখতে পারবো
যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই যদি ধরে নিই আমি, যেখানে কি না এখানে কোথাও একটা এফ এক্স ছিল সাপোজ, এবং কোথাও ধরে নিচ্ছি একটা এফ ওয়াই, মানে এই দুটোকে আমরা ইকুয়াল ধরে নিলাম। সেই অনুযায়ী 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, মানে দুপাশ থেকে 1টা উড়ে গেল, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই হওয়া উচিত, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, আমার সেটটার দিকে খেয়াল রাখতে হবে যে সেটটা আসলে কি দেওয়া রয়েছে। এই সেটটা যদি আমাকে ন্যাচারাল নাম্বারের জায়গায় যদি জেড দেওয়া থাকতো, মানে ইন্টিজার দেওয়া থাকতো, তখন কিন্তু আমি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াইটা লিখতাম, কারণ আমরা জানি ইন্টিজারের ক্ষেত্রে মাইনাসের দিকেও ভ্যালু থাকে, প্লাসের দিকেও থাকে, তার জন্য কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস লিখতাম। কিন্তু যেহেতু এটা একটা ন্যাচারাল নাম্বার রয়েছে, আমার কিন্তু এখানে নেগেটিভে কোনো ভ্যালু যাবেই না, তার জন্য কিন্তু এটাকে জাস্ট আমরা লিখবো এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমার যেটা দরকার ছিল যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই নিয়ে যদি আমি দেখাতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে কিন্তু সেটা আমার পজ করবো রে। আচ্ছা, নেক্সট কি বললাম, একটুখানি পজ করা হয়েছিল। তো এক্স ইকুয়াল টু ওয়াই কিন্তু আমরা প্রুভ করতে পারলাম, তার মানে কিন্তু বলতে পারবো এটা কিন্তু আমার একটা ইনজেক্টিভ, যেটাকে ইনজেক্টিভ মানে কি 1 2 1, আমরা কিন্তু অবশ্যই এটা বলতে পারবো। এবং এটাকে কিন্তু আরেকটা ভাবেও লেখা যায়, কিভাবে একটু প্রুফটা দেখিয়ে দিই, দুটোই তোমাদের কাজে লাগবে। সাপোজ ধরে নিলাম যে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এবং সেখান থেকে যদি আমরা দেখাতে পারি এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে কিন্তু এটা আমার এটা ইনজেক্টিভ হয়ে যায়। যেমন এই ক্ষেত্রে কি হবে, আমি বললাম যে এক্স নট ইকুয়াল টু ওয়াই, তার মানে কি বলতে পারবো এক্স স্কোয়ার নট ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বলতে পারবো। বোথ সাইডে 1 অ্যাড করে দিই, 1 প্লাস এক্স স্কোয়ার নট ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারবো। এবং 1 প্লাস এক্স স্কোয়ারকে কিন্তু লিখতে পারবো আমরা এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই। তার মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই থেকে কিন্তু আমরা দেখালাম এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, তার মানে কিন্তু এটা একটা ইনজেক্টিভ হলো। ইনজেক্টিভ মানে আমার 1 টু 1, তার মানে এর মধ্যে অপশনটা দেখো, নাইদার 1 টু 1 নর 1 টু, এই অপশনটা তো এমনি কেটে যাবে। 1 টু বাট নট 1 টু 1, তার মানে এই অপশনটাও কেটে যাবে। তাহলে আমার কাছে এখন পড়ে রইলো 1 টু 1 অ্যান্ড 1 টু 1 টু 1 বাট নট 1 টু। আমাকে এখন দেখাতে হবে যে এটা 1 টু হচ্ছে নাকি, যদি 1 টু দেখাতে পারি তো হয়ে গেল, নয়তো আমার গল্প শেষ। আচ্ছা, নেক্সট এটা কি করে করব আমরা দেখে নিই, 1 টুটা কি করে করব। আচ্ছা, 1 টু করার নিয়ম হলো, এবং 1 টু যে করতে পারবে মানে যে সাবজেক্টিভ যে করতে পারবে, সে কিন্তু একটা ফাংশন থেকে ইনভার্সটাও বের করতে পারবে। একটু ভালো করে জেনে নাও। দেখানোর নিয়মটা হচ্ছে, আমি প্রথমে ধরে নেব যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নেব, এবং সেখান থেকে ওয়াইটাকে আমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করব। এইটুকু যদি করতে পারি আমার, তাহলে এখান থেকে ইনজেক্টিভ সরি আমার এখান থেকে কিন্তু সাবজেক্টিভ বেরিয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু ইনভার্সের অঙ্কগুলি আমরা করতে পারবো। কেমন, আমি প্রথমে ধরে নিচ্ছি যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, যেটা বললাম আমি, তাহলে এফ এক্স মানে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। এখান থেকে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। একটু ভুল হলো, এখানটায় আমি লিখবো হচ্ছে এক্সটাকে যদি আমি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, প্লাস মাইনাস রুটের ভিতরে ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1। আচ্ছা, এইবারটা একটা জিনিস খেয়াল করো, এই দুটো সেট আছে, একটা সেট হচ্ছে এ, একটা সেট হচ্ছে বি। এক্স হচ্ছে এখানকার এলিমেন্ট আর ওয়াই হলো এখানকার এলিমেন্ট। এবার আমাকে জাস্ট চেক করতে হবে যে এখানকার প্রত্যেকটা ওয়াই এখানকার এক্স এর থেকে আসছে কি আসছে না, অর্থাৎ এখানকার প্রত্যেকটা ওয়াই এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি করছে না। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এখানটা না এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস লিখতে পারো বা নাও লিখতে পারো, কিন্তু যেহেতু এটা আমার ন্যাচারাল নাম্বার ছিল, আমি তাই প্লাস মাইনাস আমি দিলাম না।
রুটের ভিতরে ওয়াই মাইনাস ওয়ানটাই লিখলাম। এইবারটা নিশ্চয়ই আমার যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার ছিল, তার মানে এই সেটের মধ্যে আমার 1 2 3 4 5 6 এই করে আমার হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়ানটা মানে ওয়াই এর ভ্যালু যদি আমি 1 পুট করে থাকি, তার মানে এখানে এক্স ইকুয়াল টু কত আসছে, রুটের ভিতরে 1 মাইনাস 1 মানে 0। আচ্ছা, এইটাও তো আমার একটা ন্যাচারাল নাম্বারের সেট হবে 1 2 3 4 5 6। তার মানে একটা জিনিস আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি যে এই যে আমার 1 মানে ওয়াই যদি 1 হয় তার জন্য আমার এক্স 0 আছে, সেই 0 তো আমার আদেও আমার এই সেটটার মধ্যে নেই। তার মানে এইটুকু বলতে পারি যে 1 এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই। শুধু 1 বলে না, দেখো আমি যদি এখানে আমি 3 বসাতাম, ওয়াই যদি আমি 3 বসাতাম তাহলে কত আসতো, এটা রুটের ভিতরে 3 মাইনাস 1 মানে হচ্ছে √2। আচ্ছা, √2 তো একটা ইরেশনাল নাম্বার, থোড়ি একটা কোনো ন্যাচারাল নাম্বার। তার মানে দেখো 3 এর জন্যও কিন্তু আমার কোনো প্রি ইমেজ পেলাম না। তার মানে আমি একটা কন্ডিশন বলতে পারি যে এই যে সেটটা যে রয়েছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ নেই। আর আমরা জানি যদি একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টে যদি প্রি ইমেজ না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু কখনো আর সাবজেক্টিভ হয় না। সাবজেক্টিভ না হওয়া মানে সেটা কিন্তু আর 1 2 ও হবে না। তার মানে আমার অপশন কোনটা হলো 1 to 1 বাট নট 1 2। তাহলে সাবজেক্টিভ দেখানোর নিয়মটা কি? সাবজেক্টিভ দেখানোর নিয়ম হচ্ছে এই যে কোডোমেন যে রয়েছে, কোডোমেনটা প্রত্যেকটা এলিমেন্ট মানে কোডোমেন যে রয়েছে তার প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা করে প্রি ইমেজ থাকতেই হবে, নয়তো কিন্তু সেটা কখনো সাবজেক্টিভ হবে না। আই হোপ বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটাও 2008 সালের একটা কোশ্চেন নিয়েছি এবং এই কোশ্চেনটা হচ্ছে রিলেশন থেকে, মানে সম্বন্ধ। কি বলেছে, এ ও 1 2 3 এবং বি হচ্ছে 2 3 4 দুটো সেট আছে। হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। আচ্ছা, রিলেশন এর মধ্যে কোন রিলেশনটা একটা ফাংশন হবে? তো রিলেশন আর ফাংশনের মধ্যে একটা মানে কি বলতে পারি যে সমস্ত ফাংশনই হচ্ছে রিলেশন, কিন্তু সমস্ত রিলেশন কিন্তু ফাংশন নয়। আচ্ছা, রিলেশন কি আর ফাংশনটা একটু ভালো করে একটু বুঝে নিই। আচ্ছা, রিলেশন সাপোজ দুটো সেট আছে, একটা এ সেট বললাম আমি 1 2 3, আর বি ধরো একটা সেট আছে এ বি সি। তাহলে আমি এখান থেকে এ ক্রস বি বের করতে পারবো। এ ক্রস বি মানে প্রথমে নেব এ এর এলিমেন্ট আর দেন নেব বি এর এলিমেন্ট, অর্থাৎ অর্ডার পেয়ার হিসাবে, মানে 1A 1B 1C 2A 2B 2C 3A 3B 3C। এটা হচ্ছে আমার এ ক্রস বি, যেখানে কিনা আমার কতগুলি এলিমেন্ট থাকবে। যদি এতে আমার এমটা এলিমেন্ট থাকে এবং বিতে যদি আমার এন খানা এলিমেন্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু এ ক্রস বিতে এলিমেন্ট থাকবে এম ইন্টু এনটা। দেখো এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 3টে এলিমেন্ট, তার মানে এ ক্রস বিতে কিন্তু আমি টোটাল 9টা এলিমেন্ট পেয়েছি। এটুকু আমরা জানি সবাই। আচ্ছা, এবার রিলেশনটা কাকে বলবো? রিলেশন সাপোজ একটা আর লিখলাম, এমন যদি একটা আর খুঁজে পাই যে কিনা আমার এ ক্রস বি এর সাবসেট হচ্ছে, তখন কিন্তু তাকে বলি আমরা রিলেশন। তখন এই আরটাকে বলি আমরা রিলেশন ফ্রম এ টু বি। এটুকু আমরা জানি সবাই। এবার ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, ফাংশনের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন কিন্তু ভালো করে জানি যে সাপোজ এইটা ধরো একটা এ রয়েছে, এটা ধরো একটা বি রয়েছে, এখানে আমার 1 2 3 আছে এবং এর মধ্যে আমার আছে 2 2 3 4। এবার রিলেশন কি হলো? রিলেশন মানে হচ্ছে ধরো 1 2 1 3 1 4 2 2 2 3 2 4 3 2 3 3 3 4। আমার এতগুলি কন্ডিশন হতে পারে। এবার এর মধ্যে আমি একটা সাবসেট নিলেই হলো, আমার যে কোনো একটা সাবসেট। সাপোজ আমি লিখে দিলাম যে আর ইকুয়াল টু লিখলাম আমি 1 2 1 3 3 4। আমার অবশ্যই রিলেশন, কারণ এটা কিন্তু আমার এই এ ক্রস বি এর সাবসেট, আমার এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, রিলেশন হতে গেলে একটা জিনিস অলওয়েজ মনে রাখবে যে এই যে আমার সেট রয়েছে, এই যে এ সেট রয়েছে এবং এই যে বি সেট রয়েছে, এই এ সেটের একটা এলিমেন্ট কখনো এর দু জায়গায় যেতে পারবে না। এটা কিন্তু রিলেশনের ক্ষেত্রে একদম পুরো বাধা। অর্থাৎ
যে ডোমেনে যে রয়েছে এলিমেন্টগুলো, সেই ডোমেনের কোনো সিঙ্গেল একটা এলিমেন্ট কিন্তু কখনো এই বি সেটের দুটো এলিমেন্টের সাথে কিন্তু জয়েন হতে পারবে না, তাহলে কিন্তু সেটা রিলেশন হবে না। আরেকটা কন্ডিশন কি, ডোমেনের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে তার প্রত্যেকটা বি সেটের সঙ্গে জয়েন হতেই হবে। অর্থাৎ এইখানে যদি কোনো দেখো এলিমেন্ট ফাঁকা পড়ে আছে, অর্থাৎ ধরো বললাম আমি 1 2 3 4, এখানে ধরো বললাম আমি এ বি সি ডি, দেখা গেল 1 গেল এতে, 2 গেল বিতে, 3 গেল এতে, কিন্তু 4 কারোর সঙ্গে জয়েন করলো না, তাহলে কিন্তু সেটাও কিন্তু কখনো একটা ফাংশন হবে না। তার কারণ এই যে 4 যেটা রয়েছে সেটা কিন্তু এখানের কোনো এলিমেন্টের সাথে, মানে বি সেটের কোনো এলিমেন্টের সাথে কিন্তু জয়েন হয়নি। তাহলে আমার এই কন্ডিশনগুলি মাথায় রাখতে হবে। এবার আমরা এক এক করে চেক করি। দেখো 1 2 তে গেছে, ছবি আঁকি, 1 2 3, আর এখানে হচ্ছে 2 3 4, সুন্দর। 1 গেল 2 তে, কোনো সমস্যা নেই। 2 গেল 3 তে, কোনো সমস্যা নেই। 3 গেল 4 এ, কোনো সমস্যা নেই। কিন্তু 2 আবার 2 তে গেছে, 2 আবার 2 তে গেছে, তাহলে এটা তো কখনো রিলেশন হবে না, সরি কখনো এটা ফাংশন হবে না। এটা কিন্তু রিলেশন হয়েছে, ফাংশন কেন হবে না? কারণ আমি কি বললাম একটু আগে, যে এখানকার একটা এলিমেন্ট which of the following relation is a function? 1 2, 1 2 তে গেল, 2 গেল 3 তে, 3 গেল 4 এ, 2 গেল 2 তে। which of the following from A to B, following হচ্ছে, তো যেটা বললাম যে এখানকার কিন্তু একটা এলিমেন্ট কখনো কিন্তু ওখানে দু জায়গায় যেতে পারবে না। যেমন এই ক্ষেত্রে কিন্তু যেই গন্ডগোলটা হলো, কি গন্ডগোল হলো, যে এই দেখো 2 একবার 3 তে গেছে, আবার 2 একবার 2 তে গেছে, তাহলে কিন্তু এটা কখনো কিন্তু পসিবল হবে না। আচ্ছা নেক্সট কি বলেছে, 1 2 তে গেছে, ভালো কথা, ছবি আঁকি আবার একটা, 1 2 3, এখানে হচ্ছে 2 3 4, 1 কোথায় গেল 2 তে, সুন্দর। 2 গেল 3 তে, আবার 1 গেল 3 তে, দেখো এই 1 কিন্তু দু জায়গায় চলে গেল, তাহলে কিন্তু এটাও কিন্তু ম্যাপিং হবে না। সেম ভাবে পরেরটা 1 2 3, 2 3 4, 1 কোথায় গেল 2 তে, 2 কোথায় গেল 3 তে, 3 কোথায় গেল 3 তে, এটা কিন্তু পসিবল। কারণ দেখো এখানকার কিন্তু কোনো এলিমেন্ট এরকম হয়নি যে একটা এলিমেন্ট এখানে দু জায়গায় গেছে, এটা কিন্তু কখনো হয়নি, তাহলে কিন্তু এইটা হবে। এবং রিলেশনের ক্ষেত্রে এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা রিলেশন, কিন্তু ফাংশনের ক্ষেত্রে কিন্তু এইখানে ফাঁকা পড়ে থাকতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই ডোমেনে যেন ফাঁকা না থাকে এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর নেক্সট একটু দেখে নিই একবার, 1 2 তে গেছে, 2 3 তে গেছে, 1 2 3, এটা হচ্ছে 2 3 4, 1 2 তে, 2 3 তে, 3 4 এ, 1 2 তে 2, 1 গেল 2 তে, 2 গেল 3 তে, এবং 3 গেল 4 এ, এটাও তো ম্যাপিং হচ্ছে। তাহলে কিন্তু এখানে দেখতে পেলাম আমরা কিন্তু ডি অপশনটাও কিন্তু রাইট হচ্ছে, কারণ দেখো 1 2 তে, 2 3 তে, 3 4 এ ফাংশনের যে কন্ডিশনগুলি যে রয়েছে সেই প্রত্যেকটা কিন্তু এখানে স্যাটিসফাই করেছে। তার মানে কিন্তু আমার এখানে অপশন হওয়া উচিত বি, সরি বি না তো, সি অ্যান্ড ডি, দুটো অপশনে কিন্তু রাইট। নেক্সট, ফর এনি টু সেট এ অ্যান্ড বি, এ ডিফারেন্স ব্র্যাকেটের মধ্যে এ ডিফারেন্স বি ইকুয়ালস টু কোনটা হবে? তো আমরা এখানটা কিছু আইডেন্টিটি কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। এ ডিফারেন্স, এ ডিফারেন্স বি, আচ্ছা এ ডিফারেন্স আমরা লিখতে পারবো এটাকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা লেখা যায়। সেম ভাবে এইটার জন্য লিখতে পারবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মাথায় হচ্ছে কমপ্লিমেন্ট। নেক্সট এ ইন্টারসেকশন, এবার ডি মর্গানস ল লাগাবো, তাহলে এ কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন হয়ে যাবে, বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি। সেম ভাবে এটাকে আমরা কি ইউজ করতে পারবো,
এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে আমরা জানি ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, আর ফাই এর সঙ্গে কোনো কিছু ইউনিয়ন করলে কি হয় সেটাই পড়ে থাকে। তাহলে হচ্ছে আমার অপশন এ ইন্টারসেকশন বি। এবং এই অঙ্কটা কিন্তু 2009 সালে এসেছিল। ক্লাস 11-এর বই খুলবে, এরকম দেখবে প্রচুর অঙ্ক রয়েছে, এক্সারসাইজেও রয়েছে, এক্সাম্পলেও রয়েছে, সেই অঙ্কগুলি একবার ভালো করে দেখে যাবে এবং তোমরা যদি বেসিক কনসেপ্টটুকু জানো তাহলে কিন্তু এখানকার অঙ্ক একটা নামিয়ে দিতে পারবে। নেক্সট, আচ্ছা এবার দিয়েছে একটা কম্পোজিশনের অঙ্ক। এফ বলে দেওয়া রয়েছে 5 মাইনাস এক্স স্কোয়ার, আর জিএক্স বলেছে 3x মাইনাস 4। আমাকে এফ কম্পোজ জি বলেছে। এফ কম্পোজ জি কথার মানে কত? এফ অফ জিএক্স, আচ্ছা এফ অফ জিএক্স মানে জিএক্স মানে হচ্ছে 3x মাইনাস 4। এবার যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো এফ এর, সেখানে সেখানে আমি 3x মাইনাস 4 বসিয়ে দেবো। তাহলে 5 মাইনাস 3x মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে 5 মাইনাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 4 দুগুণে 8, 3 4 12x প্লাস 16। এবার ব্র্যাকেটটা তুলি, তাহলে 5 মাইনাস 9x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 12x মাইনাস 16। তার মানে কত হচ্ছে 12x মাইনাস 9x স্কোয়ার মাইনাস 11। তো এবার এইখানে আমার কত ভ্যালু বসাবো? এফ কম্পোজ জি অফ -1 চাইছে, তাহলে যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি -1 বসিয়ে দিই। তাহলে -1 বসালে কত হবে? -12 মাইনাস এটা 9 হবে -11। তাহলে মাইনাস কত হচ্ছে? -12 মানে -21 -11 মানে -32। অপশন আছে -32, 11 আর 9 হচ্ছে 20, 20 -32 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন কিন্তু সি। আচ্ছা এইখানে একটা গন্ডগোল হয়ে গেছে, যেটুকু বুঝতে পারলাম সেটা হলো এইখানটায় 24 হবে। টু এ বি মানে 4 দুগুণে 8, 3 8 24, এখানটা হবে 24। তাহলে এইখানটা হবে 24, তাহলে এখানেও হবে 24। 24 যদি হয় তাহলে এইটা হবে হচ্ছে তোমার -24। তাহলে কত হচ্ছে এটা? 24 যদি হয় তাহলে -24 -9 -11। তাহলে 24 প্লাস 9 মানে হচ্ছে 33, 33 আর 11 করলে হচ্ছে 44 মানে -44। এটা হচ্ছে অপশন। তোমরাও পরীক্ষার হলে এই টাইপের ভুল করো না, তাহলে 1 নাম্বার কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সেম বাইজেক্টিভ সাবজেক্টিভ ইনজেক্টিভের অঙ্ক। এই অঙ্কটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে। এবং এই অঙ্কটা কিন্তু 2010-এ এসেছিল। এটার অ্যান্সারটা কি হবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আমি যেমন কনসেপ্ট দিলাম যে ইনজেক্টিভ কিভাবে চেক করবে, সাবজেক্টিভ কিভাবে চেক করবে, এবং যদি ইনজেক্টিভ আর সাবজেক্টিভ যদি হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা বাইজেক্টিভ। তাহলে এটা কিন্তু একটা সোজা একটা অঙ্ক রয়েছে, তোমরা এটা করে জাস্ট বলে দেবে কি হবে। বেশি কিছু না, যে ফাংশনটা তো বলেই দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, তোমরা জাস্ট এফ অফ 1 কত হয় দেখবে, এফ অফ 2 কত হয় দেখবে, এফ অফ 3 কত হয় দেখবে, এফ অফ 4 কত হয় দেখবে। মানে এই সেটটা রয়েছে, এটা এ সেট মানে যার মধ্যে 1 2 3 4, এবং এটা হচ্ছে বি সেট যার মধ্যে রয়েছে 1 2 3 4 5 6। জাস্ট চেক করে দেখবে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের এইখানে কারোর সঙ্গে জয়েন হচ্ছে কি হচ্ছে না, এটা জাস্ট দেখবে, তাহলে ইনজেক্টিভ বলে দেবে। এবং একটা জিনিস দেখবে যে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে নাকি, জাস্ট দেখবে এখানটায় যদি থাকে তো সেটা
সাবজেক্টিভ হবে, আর যদি দুটো যদি কন্ডিশন হোল্ড করে যায় তখন সেটাকে বলে দেবে বাইজেক্টিভ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর একটা খুব দারুণ একটা অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে ইভেন ফাংশন, অড ফাংশন, কনস্ট্যান্ট ফাংশনের উপরে কোশ্চেনটা দিয়েছে। তার ফাংশন এফ এক্স বলে দেওয়া রয়েছে, সেক লগ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তো বলেছে যে এটা অড ফাংশন হবে, ইভেন ফাংশন হবে, নাইদার অড নাইদার ইভেন, আর কনস্ট্যান্ট ফাংশন। আমাদের এই অঙ্কটা করার আগে জানতে হবে হোয়াট ইজ অড ফাংশন, হোয়াট ইজ ইভেন ফাংশন এবং হোয়াট ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, প্রথমে বলি, সাপোজ এফ এক্স একটা ফাংশন আছে, y ইকুয়াল টু এফ এক্স। এবার এটাকে আমি কখন ইভেন ফাংশন বলবো, কখন অড ফাংশন বলবো? যদি আমি এই এক্স এর জায়গায় আমি মাইনাস এক্স লিখি, লিখলে কত হবে? এফ অফ মাইনাস এক্স। এবং যদি এফ অফ মাইনাস এক্স আর এফ এক্স যদি ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমরা বলবো ইভেন ফাংশন। যেমন বললাম এফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার বললাম। এবার এক্স এর জায়গায় যদি লিখি আমি মাইনাস এক্স, তাহলে এটা কত হবে? মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো এটা এক্স স্কোয়ারই হলো, এবং এটাকে আমি লিখতে পারি কিন্তু এফ এক্স। তাহলে যখন কিনা আমার এফ অফ মাইনাস এক্স আর এফ এক্স যখন ইকুয়াল হবে তখন সেটাকে বলবো আমরা ইভেন ফাংশন। আর ঠিক একইভাবে যদি আমার এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স হয়ে যায়, মানে অর্থাৎ মাইনাসটা যদি বাইরে বেরিয়ে আসে, তখন সেটাকে বলবো আমরা অড ফাংশন। যেমন ধরো বললাম এফ এক্স ইকুয়াল টু 2x, এই জায়গায় যদি আমি লিখি এফ অফ মাইনাস এক্স তাহলে কত হবে? 2 অফ মাইনাস এক্স, তাহলে কত? মাইনাস 2x। তাহলে মাইনাস অফ এই 2x এর জায়গায় আমি লিখতেই পারবো কিন্তু আমি এফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হলো? মাইনাস অফ এফ এক্স। তখন কিন্তু সেটা হয়ে যাবে অড ফাংশন। যেমন হচ্ছে কস এক্স কিন্তু একটা ইভেন ফাংশন, সাইন এক্স একটা অড ফাংশন। আর কনস্ট্যান্ট ফাংশন কোনটা? ধরো এফ এক্স ইকুয়াল টু আমি বললাম 5। এবার তুমি এক্স এর জায়গায় তুমি 1 বসাও, দেখো তাও 5 দেবে। তুমি এখানে 2 বসাও, তাও দেখো 5 দেবে। অর্থাৎ এটা এ সেট, এটা বি সেট। তুমি এখানে 1 2 3 4 5 যাই নাও না কেন, আর এখানে ধরো একটা সি একটা কনস্ট্যান্ট আছে, তুমি যাই ভ্যালু নাও না কেন অলওয়েজ সে সিতেই যাবে, আর কোথাও যাবে না। এটাকে বলা হয়, তার জন্য আমরা লিখি এফ এক্স ইকুয়াল টু সি, এটাকে বলি আমরা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক সেম কনসেপ্ট কিন্তু আমার এই অঙ্কটায় কাজে লাগবে, এবং এই অঙ্কটা কিন্তু এসেছিল 2010 সালের পরীক্ষায়। করা যাক। আচ্ছা, বলেছে এফ এক্স ইকুয়াল টু সেক অফ ব্র্যাকেটে লগ এক্স প্লাস রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমি যদি এখানটায় এফ অফ মাইনাস এক্স নিই তখন কি হবে? সেক অফ, তাহলে লগ এক্স এর জায়গায় হবে মাইনাস এক্স প্লাস রুটের ভিতরে 1 প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স দিলেও কিন্তু এক্স স্কোয়ারই হয়ে যাবে। আচ্ছা, সেক এটাকে আমি এরকম করতেই পারি, লগ আমি এটা জাস্ট একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স লেখাই যাবে। নেক্সট সেক আমি কি করছি? লগ লগের মতো রইল। আমি রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স তো উপরে ছিল, আমি কি করলাম? রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে উপর নিচে আমি গুণ করে দিলাম। আচ্ছা, যদি গুণ করি তখন কি দাঁড়াচ্ছে? সেক লগ, দেখো উপরটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা হলো, ফর্মুলা হলে কত হবে? এ স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাবে মাইনাস বি স্কোয়ার, বাই নিচে যেটা রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার কিন্তু কেটে গেল। ক্লিয়ার? তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো সেক, উপরে লিখছে, হ্যাঁ, সেক ব্র্যাকেটের ভিতরে লগ 1 বাই রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা পড়ে রইলো কিন্তু।
আমি একটা লাইন মুছে দিই। আচ্ছা, এটাকে তো আমরা লিখতেই পারবো সেক অফ লগ, এটা উপরে গেলে এরকম হবে না, রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার -1 হবে তো। আর আমরা জানি লগের ক্ষেত্রে যদি এরকম থাকে লগ এক্স টু দি পাওয়ার -n বা লগ এক্স টু দি পাওয়ার যদি nও থাকে তাহলেও হবে, এই nটা কি হয় আগে চলে আসে, অর্থাৎ n লগ এক্স হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে সেম ভাবে এই যে -1 যেটা ছিল সেটা কিন্তু লগের আগে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই -1টা কেটে দিই, তাহলে এই মাইনাসটা কিন্তু লগের বাইরে চলে আসলো। এবং আমরা আরেকটা জিনিসও জানি যে আমি একটু আগে বললাম যে কস কিন্তু একটা ইভেন ফাংশন, অর্থাৎ কস অফ -x হয়ে যায় কিন্তু কস এক্স, সেম ভাবে সেক অফ -x ও হয়ে যায় কিন্তু সেক এক্স। তাহলে একইভাবে সেক অফ মাইনাস অফ লগ এটা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে সেক ব্র্যাকেটের লগ এই পুরো পার্টটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি প্রথমে ধরেছিলাম এফ অফ -x দিয়ে স্টার্ট করেছিলাম এবং ফিরে পেলাম কিন্তু সেই দেখো এফ অফ এক্সই কিন্তু ফিরে পেলাম, তার মানে আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি এটা কিন্তু একটা ইভেন ফাংশন। আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট এ অফ n এলিমেন্টস ইজ ইকুয়াল টু, এটা একটা ফর্মুলাই ডাইরেক্ট মনে রাখবে, ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু n-1, এটা হচ্ছে অপশন। আর এটা কিন্তু হচ্ছে নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু এ থেকে 2 টু দি পাওয়ার n স্কোয়ার। আর n স্কোয়ার তো জানি যে ধরো সাপোজ এতে একটা n খানে এলিমেন্ট আছে, তাহলে a ক্রস এতে কিন্তু আমার n ইন্টু n মানে হচ্ছে n স্কোয়ারটা এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে সেই অপশন। নেক্সট কোশ্চেন, এবং এই অঙ্কটাও কিন্তু এসেছিল হচ্ছে তোমার, এটা কিন্তু 2025-এর অঙ্ক, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে ফর্মুলাটা কি হবে 2 টু দি পাওয়ার n ইন্টু n-1, বা তোমরা এরকম পাবে 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এইটা কিন্তু এসেছিল 2016-তে, এটা 2016-র একটা অঙ্ক। বলেছে লেট আর বি এ রিলেশন ডিফাইন অন দ্য সেট জেড, মানে ইন্টিজারের উপরে, এবং এক্স রিলেটেড টু ওয়াই, কখন, যখন কিনা এক্স প্লাস 2yটা ডিভিজিবল বাই 3, এবং এটা যখন 3 দ্বারা ডিভিজিবল হবে, সেই অনুযায়ী আমাকে বিভিন্ন কন্ডিশন বলেছে যে সেটা আমার ট্রানজিটিভ হবে নাকি, সিমেট্রিক হবে নাকি, ইকুইভ্যালেন্স হবে নাকি, আর ইজ নট এ ইকুইভ্যালেন্স। তাহলে প্রথম কথা আমাকে এটা চেক করার জন্য, ট্রানজিটিভ বলো বা সিমেট্রিক বা ইকুইভ্যালেন্স রিলেশন চেক করার জন্য কিন্তু আমাকে তিনটে কন্ডিশন আমাকে দেখাতে হবে, একটা কি, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা সিমেট্রিক এবং একটা হচ্ছে ট্রানজিটিভ, তখনই কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পারবো ইকুইভ্যালেন্ট রিলেশনের ক্ষেত্রে। তাহলে প্রথম কথা হচ্ছে রিফ্লেক্সিভ সেই জিনিসটা কি, সেটা হলো মেন যে সেটটা থাকবে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যেন আমি এক্স কমা এক্সটা যেন আমি পাই সেই রিলেশনটার মধ্যে, এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ দেখানোর নিয়ম। যেমন এই অঙ্কের ক্ষেত্রে বলেছে এক্স প্লাস 2y এটা ডিভিজিবল বাই 3, এবং সেটটা ছিল হচ্ছে জেড, অর্থাৎ জেড এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি যদি 1 নাও বা তুমি যদি 2 নাও বা তুমি যদি 3 নাও, তার প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই কন্ডিশনটা যেন হোল্ড করে, তখনই কিন্তু আমি বলতে পারবো এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে আমি ইন জেনারেল ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে সেই জেড এর একটা এলিমেন্ট, তাহলে এই অনুযায়ী আমি বলতে পারবো এক্স প্লাস 2x ইকুয়াল টু কত, 3x। আচ্ছা এইটা তো অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না বল, অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল, কারণ 3 ইন্টু এক্স আছে। তাহলে কিন্তু আমি অবশ্যই বলতে পারবো যে সমস্ত এক্স এর জন্য কিন্তু এই কন্ডিশনটা আমার হোল্ড করলো, তার মানে এক্স কমা এক্সটা আমার অবশ্যই আমার আর এর মধ্যে রয়েছে, তার মানে এটা কিন্তু আমার অবশ্যই রিফ্লেক্সিভ হলো। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? নেক্সট আমাকে চেক করতে হবে কি সিমেট্রিক কি করে দেখায়, আমরা ধরে নেব যে এক্স কমা ওয়াইটা আমার আর এর মধ্যে আছে, সেখান থেকে যদি আমরা দেখাতে পারি যে ওয়াই এক্সটাও আর এর মধ্যে আছে, তখন কিন্তু আমরা বলতে পারবো এটা আমার সিমেট্রিক।
তাহলে আমি ধরে নিচ্ছি ফার্স্টে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এক্স কমা ওয়াই যদি আর এর মধ্যে থাকে তাহলে বলতে পারবো এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু, যেহেতু আমার এটা 3 দ্বারা ডিভিজিবল আছে, তাই তো, মানে 3 দ্বারা ডিভাইড হবে, তাহলে আমি এটাকে লিখতে পারবো 3m লেখা যাবে কি যাবে না বল? আচ্ছা, এইবার আমি যদি বলি এটা ওয়াই এক্স যদি আমি আর এর মধ্যে দেখাতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে কিন্তু এটা করতে হবে যে ওয়াই প্লাস টু এক্স এইটাকে আমার 3 × n বা কে যাই ধরো না কেন সেটা কিন্তু আমাকে অবশ্যই দেখাতে হবে। তাহলে এটা দেখানোর জন্য আমি এখন কি করব? এটা দেখাতে গিয়ে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো আমি কি করছি, এই যে 1 নম্বর আর এই যে 2 নম্বর, এই দুটোকে আমি অ্যাড করে দিই। দেখো অ্যাড করলে কি হবে, একটু উপরে লিখলাম, হ্যাঁ এখানটা করছি। অ্যাড করলে এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই প্লাস টু এক্স ইকুয়াল টু, এটা কথা হবে এক্স প্লাস টু এক্স মানে হলো 3x প্লাস 3y হবে। আচ্ছা, এই x প্লাস 2y মানে হচ্ছে আমার 3m, এটা আমি জানি, প্লাস y প্লাস 2x আমি লিখলাম ইকুয়াল টু, এটাকে 3 ব্র্যাকেটের আমরা রাখতে পারবো y, তাহলে y প্লাস 2x এর ভ্যালু কিন্তু আমরা লিখতে পারবো 3x লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 3 ব্র্যাকেটে x প্লাস ওয়াই মাইনাস 3m। তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নিই, এক্স প্লাস ওয়াই মাইনাস এম, এবং এটাকে কিন্তু আমরা লিখতে পারবো 3 ইন্টু, এই সাপোজ এটাকে আমরা লিখে দিলাম কে। তাহলে দেখো এই যে ওয়াই প্লাস 3x এটাকে কিন্তু আমি 3 কে লিখতে পারলাম। তার মানে কি, এই ওয়াই প্লাস 2x এটা 3 ইন্টু কে, তার মানে এই ওয়াই প্লাস 2x টা আমার 3 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে কি, আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে এক্স প্লাস মানে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে, মানে এক্স কমা ওয়াইটা আমার ওই সেটটার মধ্যে রয়েছে, সেই অনুযায়ী আমি দেখাতে পারলাম যে ওয়াই কমা এক্স সেটাও কিন্তু আমার আর এর মধ্যে রয়েছে। তাহলে আমি কি বলতে পারবো, এটা একটা রিফ্লেক্স, এটা একটা সিমেট্রিক, অবশ্যই কিন্তু আমরা বলতে পারবো। নেক্সট দেখো আর ইজ সিমেট্রিক অনলি, আমার কিন্তু অলরেডি রিফ্লেক্সিভ হয়ে বসে রয়েছে, তাহলে কিন্তু এটা কাটা। নেক্সট আমরা চেক করবো যে এটা আমার ট্রানজিটিভ হচ্ছে কি হচ্ছে না। ট্রানজিটিভের জন্য আমরা কি করি, ট্রানজিটিভ দেখানোর নিয়ম হলো, ধরো এ বি আমার আর এর মধ্যে আছে এবং বি সি এটা আমার আর এর মধ্যে আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এ সি এটাও যেন আমার আর এর মধ্যে থাকে। তাহলে সেটা আমি কি করে দেখাতে পারবো, প্রথমে ধরে নিলাম এ বি আর এর মধ্যে আছে, তাহলে এটা বলতে পারবো এ প্লাস টু বি ইকুয়াল টু 3m বলতে পারবো। সেম ভাবে বি প্লাস টু সি ইকুয়াল টু আমরা বলতে পারবো 3n। আমি কি করলাম, এবার দুটোকে এবার অ্যাড করে দিই, অ্যাড করলে কি আসছে, a প্লাস টু বি প্লাস বি প্লাস টু সি ইকুয়াল টু 3m প্লাস 3n। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a প্লাস টু সি প্লাস 3b ইকুয়াল টু 3m প্লাস 3n, এটা লেখা যাবে। আচ্ছা, এখান থেকে লিখতে পারবো a প্লাস টু সি ইকুয়াল টু 3m প্লাস 3n মাইনাস 3b। আচ্ছা, এই টোটাল পার্টটা থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 কমন নিলে m প্লাস n মাইনাস b, তাহলে এই পার্টটা আমার তার মানে 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 3 দ্বারা ডিভিজিবল মানে a প্লাস টু সিটাও
3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে a প্লাস 2c ডিভিজিবল হওয়ার মানে হচ্ছে a, c r এর মধ্যে আছে, তার মানে এটা কিন্তু আমার কি দাঁড়ালো, ট্রান্সিটিভ হলো। তার মানে আমার রিফ্লেক্সিভও হলো, আমার সিমেট্রিকও হলো, আমার ট্রান্সিটিভও হলো। তার মানে কিন্তু বলতে পারবো আর ইজ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন। আই হোপ ক্লিয়ার। এটা 2016 সালে খুব কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই কিন্তু তোমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রান্সিটিভের অঙ্কগুলি একবার হলেও দেখবে। নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন, এই অঙ্কটা এসেছিল, এটাও 2016-তে আসা অঙ্ক, এটাও 2016-তে এসেছিল। অঙ্কটা বলেছে এ বলে দেওয়া রয়েছে, বি বলে দেওয়া রয়েছে, তাহলে তোমাকে এ ইকুয়াল টু বি, এ ইন্টারসেকশন বি ফাই হবে, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ তোমাকে বলেছে। আচ্ছা ফার্স্টে আমরা একটা জিনিস খেয়াল করো, এনটা কিন্তু ন্যাচারাল নাম্বারের থেকে নেওয়া, এখানেও ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া, তাহলে এ সেটটা কেমন হবে? প্রথমে এন যদি 1 হয় তাহলে 5 মাইনাস 4 মাইনাস 1, 5 মাইনাস 4 মাইনাস 1 মানে হচ্ছে 0, এটা কিন্তু আমার 0 দাঁড়াবে। তাহলে এবার এন যদি আমি 2 নিই, 2 নিলে কত হবে? 25 মাইনাস 8 মাইনাস 1 মানে 25 মাইনাস হচ্ছে যদি 9 করি আমার দাঁড়াবে হলো 16। তারপরে এন যদি আমি 3 নিই তখন কত হবে? 5 কিউব মানে 125 মাইনাস 3 4 12 মাইনাস 1, তাহলে কত আসছে? এটা হবে হচ্ছে 125-এর থেকে 13 মাইনাস করলে হচ্ছে 112। তাহলে এইভাবে কন্টিনিউ হবে। আর বি সেট কোনটা হবে? আমি যদি এন যদি 1 নিই তাহলে 0 হলো, ভালো কথা। এন যদি 2 নিই তাহলে হবে হচ্ছে 16। এন যদি আমি 3 নিই তাহলে হবে কিন্তু 16 দুগুণি 32। এন যদি আমি 4 নিই তাহলে 3 × 48। এন যদি আমি 5 নিই, 5 মাইনাস 1 4, 4 × 64। এন যদি আমি 6 নিই, এন যদি আমি 6 নিই তাহলে হচ্ছে 16 ইন্টু 5, 5 16 হচ্ছে 80। এন যদি আমি 7 নিই তাহলে 16 ইন্টু 6, 16 ইন্টু 6 96 নিতে হবে। এন যদি আমি 8 নিই তাহলে তখন এখানে কত হবে? 16 ইন্টু 7, 16 ইন্টু 7 মানে 112। তাহলে এইভাবে কিন্তু আমার জিনিসটা কন্টিনিউ হবে। তাহলে একটা জিনিস তো বুঝতেই পারছি যে এ ইকুয়াল টু বি কখনোই হবে না, এ ইন্টারসেকশন বি ফাই হবে না। তার কারণ দেখো এর মধ্যে 0 রয়েছে, এখানেও 0 রয়েছে, এখানে 16 আছে, এখানেও 16 আছে, তাই 0 হওয়ার কোনো প্রশ্নই নেই। আবার দেখো বি সাবসেট অফ এ, বি তো এমনিতেই বড় রয়েছে, এর কি করে সাবসেট হয়? কারণ বি এর মধ্যে এক্সট্রা এলিমেন্ট আছে, তাহলে বি সাবসেট অফ এ হওয়ার কোনো প্রশ্ন নেই। তার মানে কিন্তু এ সাবসেট অফ বি আমার রাইট অ্যান্সার। নেক্সট, এই অঙ্কটা তোমাদের জন্য রেখে দিলাম, এটা কিন্তু ক্লাস 12 এর বইতে তোমরা পেয়ে যাবে। এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 রয়েছে। এবার আমাকে দেখাতে হবে কোনটা রিফ্লেক্সিভ, কোনটা সিমেট্রিক, কোনটা ট্রান্সিটিভ। এটার অ্যান্সার কোনটা হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো তোমাদের এই ক্লাসগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং এর পরের দিনে আমরা অন্য একটা টপিক নেব, অন্য একটা টপিকের প্রিভিয়াস ইয়ার আমরা সলভ করব। তো এই যে হাতে আর 1.5 মাস রয়েছে, এই 1.5 মাস ধরে কিন্তু আমরা শুধু ম্যাথ বলে না, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি 3টে সাবজেক্টে কিন্তু আমরা অনলাইনে এরকম ক্লাস করাবো। এবং আমাদের ইউটিউবটা এবং ফেসবুক এবং ইনস্টাটা তোমরা ফলো রেখো, কারণ ওখানে কিন্তু আমরা কিছু শর্ট ট্রিকও আমরা শর্টস হিসাবে ছাড়বো, যেটা কিনা তোমাদের এক্সাম হলে কিন্তু অনেকটাই উপকার দেবে। নেক্সট কোশ্চেন, এটাও একটা আইডেন্টিটির একটা অঙ্ক রয়েছে, এইটাও এর মধ্যে কোনটা হবে তোমাকে চেক করে দেখতে হবে। তোমরা সমস্ত আইডেন্টিটি জানো, ক্লাস 11 এর বইটা জাস্ট একবার খুলবে, খুলে আমি কিছু বলে দিচ্ছি যেটা কাজে লাগবে। সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টকে তোমরা লিখতে পারবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেটাকে আমরা বলি ডি মর্গ্যানস ল। সেম ভাবে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্টকে তোমরা লিখতে পারবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট আইডেন্টিটি সেটা হচ্ছে এ ডিফারেন্স বি কে তোমরা লিখতে পারবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখতে পারবে। এবং এ ইউনিয়ন বি
সাপোজ ধরো রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কে তোমরা লিখতে পারবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। সেম ভাবে এখানে যদি তোমার থাকতো ইন্টারসেকশন আর এখানে যদি থাকতো ইউনিয়ন, তাহলে এটা হয়ে যেত ইন্টারসেকশন, এটা হয়ে যেত ইন্টারসেকশন, এটা হয়ে যেত ইউনিয়ন। এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল। এইভাবে যতগুলি আইডেন্টিটি আছে তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখবে, দেখে কিন্তু এই অঙ্কটা করা ট্রাই করবে। একদম সোজা অঙ্ক, ক্লাস 11-এর অঙ্ক। তোমরা 11টা একটু ভালো করে করো, এই টাইপের অঙ্ক কিন্তু ইজি ভাবে পুরো কমন পেয়ে যাবে। এবং কমেন্ট করে জানাবে এটার কোনটা অ্যান্সার হবে। সেম আবার একই অঙ্ক দিয়েছে, সেই আবার রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্ট রিলেশন। মানে দেখতে পাচ্ছ তো, সেই রিলেশন থেকে অঙ্ক আসছে, সেট থেকে অঙ্ক আসছে, সাবজেক্টিভ ইনজেক্টিভ থেকে অঙ্ক আসছে। তাহলে ভালো করে জাস্ট টপিকটাকে একটুখানি ভালো করে পড়ে নাও, এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমরা নামাতে পারবে। সেম কিন্তু এই একটা অঙ্ক রয়েছে। আর এই অঙ্কটা কিন্তু 2023 সালে এসেছিল। এটা জাস্ট দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। রো 1 আর রো 2 দুখানা ট্রানজিটিভ রিলেশন আছে। একটা জিনিস মনে রাখবে তাহলে কিন্তু তাদের মধ্যে, এটা হচ্ছে কম্পোজিশন, যে কম্পোজিশন কিন্তু ট্রানজিটিভ হয় না, মানে নেসেসারি না যে কম্পোজিশন ট্রানজিটিভ হবেই, তার জন্য কিন্তু এটা কিন্তু আমরা লিখে দেবো যে রো 1 অ্যান্ড রো 2 ইজ নট ট্রানজিটিভ রিলেশন। এটা জাস্ট 1 নম্বরের। তোমাদের যদি একটুখানি ভালো করে পড়া থাকে তো এটা তোমরা জাস্ট দেখে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, অঙ্কটা কি বলেছে? এইটা এসেছিল কিন্তু 2013-তে। অঙ্কটা একটা ভালো অঙ্ক, যে এ বি দুটো রিয়েল নাম্বার আছে এবং এর সঙ্গে বিটা রিলেশনে আছে। কন্ডিশনটা কি বলে দেওয়া রয়েছে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল টু 1। তাহলে সেটাকে আমাকে কোনটা হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভের উপর আমাকে কোশ্চেন দিয়েছে, সেই রিলেশনের উপরে। আচ্ছা, প্রথম কথা, যদি সেটাকে রিফ্লেক্সিভ হতে হয় তো আমার কি করতে হয়, যে আমি একটা এ ধরে নেব যে কিনা আর এর মধ্যে আছে, মানে মেইন যে সেট। তাহলে যেন একটা মিনিট, যে এই এর জন্য যেন এই কন্ডিশনটা যেন হোল্ড করে, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যেন ইকুয়াল টু 1 হয়। তাহলে এবার তুমি বলো, যদি আমি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা কত হবে? 1 হবে তো। তাহলে এটা অবশ্যই তো রিফ্লেক্সিভ হচ্ছেই, কারণ প্রত্যেকটা এ এর জন্য কিন্তু আমার এই কন্ডিশনটা হোল্ড করলো, তাহলে এটা কিন্তু আমার রিফ্লেক্সিভ হলো। তাহলে এই যে রিফ্লেক্সিভ এইখানটায় রয়েছে, সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ, ট্রানজিটিভ বাট নট রিফ্লেক্সিভ, এই অপশনটা কাটা। তার মানে আমাকে প্রত্যেকটা এখন চেক করে দেখতে হবে, আর কিছু করার নেই। তাহলে রিফ্লেক্সিভ হলো। আচ্ছা, সিমেট্রিক দেখার জন্য কি করতে হয়? সিমেট্রিক দেখার জন্য করতে হয় যে এ বি যদি আমার আর এর মধ্যে থাকে, আমাকে দেখাতে হয় যেন বি এটাও যেন আর এর মধ্যে থাকে, এইটুকু জাস্ট, আর কিচ্ছু না। তার জন্য আমি কি করব, এ বি আর এর মধ্যে থাকার অর্থ হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল টু 1, এটাকে বলতে পারবো। আচ্ছা, সাইন স্কোয়ারকে কিন্তু আমি লিখতেই পারবো 1 মাইনাস কস স্কোয়ার এ, প্লাস কস স্কোয়ার বি কে কিন্তু লিখতেই পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1, লেখা যাবে। একটা মিনিট, সাইন স্কোয়ার বি লিখতেই পারবো। তাহলে 2 মাইনাস যদি কমন নিই, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1 লিখতে পারবো। আমি 1টাকে এই পাশে নিয়ে আসছি, ওটাকে ও পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 1 ইকুয়াল টু এরকম হবে না, সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ। এই কথাটার মানেই কি, যে বি কমা এ আর এর মধ্যে আছে, তার মানে কিন্তু এটা আমার সিমেট্রিকও হয়ে গেল। সিমেট্রিক। তাহলে রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, এই কথাটা কাটা। আচ্ছা, এবার আমি চেক করবো ট্রানজিটিভ হবে নাকি। আচ্ছা, ট্রানজিটিভ কি করে চেক করে, যে এ বি আর এর মধ্যে আছে, বি সিটাও আর এর মধ্যে আছে, যেন আমি দেখাতে পারি এ সি আর এর মধ্যে আছে, জাস্ট এটুকু দেখালেই হয়ে যাবে। তাহলে এটার জন্য আমি কি করব,
তাহলে প্রথমে ধরে নিলাম যে এ বি আর এর মধ্যে আছে, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল টু 1 হোল্ড করলো। আবার বি কমা সি আর এর মধ্যে আছে, তাহলে এটা কি হোল্ড করবে, কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি ইকুয়াল টু 1, এটা হোল্ড করবে। আচ্ছা আমি এই দুটোকেও না এবার অ্যাড করে দিলাম, অ্যাড করলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি ইকুয়াল টু 2 লিখতে পারবো। আচ্ছা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সি কে পাশাপাশি রাখলাম। এবার দেখো কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি কে আমি 1 লিখতেই পারবো, তাহলে এটা প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে লিখতে পারবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সি ইকুয়াল টু 2 - 1 মানে 1, তাহলে এখান থেকে বলতেই পারবো যে এ কমা সিটা কিন্তু অবশ্যই আর এর মধ্যে আছে। তাহলে আমি কি দেখালাম, এ বি আর এর মধ্যে আছে, বি সি আর এর মধ্যে আছে, সেখান থেকে কিন্তু আমি দেখাতে পারলাম এ সি আর এর মধ্যে আছে। তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রানজিটিভও হলো, তাহলে আমি দেখাতে পারলাম তোমার রিফ্লেক্সিভও হয়েছে, সিমেট্রিকও হয়েছে, আবার ট্রানজিটিভও হয়েছে, তার মানে কিন্তু এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসার চান্স আছে। লাস্ট অঙ্ক, মাল্টিপল কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা করো, এতগুলি অঙ্ক তো করিয়ে দিলাম। এই অঙ্কটাও ইয়ারে আসা অঙ্ক, আমাদের কমেন্ট করে জানাও। এটা হচ্ছে লাস্ট অঙ্ক, এরপরে মনে হয় না আর আছে। তাহলে টোটাল কিন্তু আছে 16টা অঙ্ক করালাম আমরা। তাহলে 16 নম্বরের অ্যান্সার কত হবে সেটা কিন্তু অবশ্যই এ বি সি ডি আমাদের কমেন্ট করে জানিও। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেক দিন এক একটা করে চ্যাপ্টার আমরা ইউটিউবে ছাড়বো, শুধু ম্যাথ বলে না, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ছাড়বো। তোমরা আমাদের সাথে থেকো, 1.5টা মাস সাথে থেকো, তো আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে এবং আমাদের ভালোবাসা দিয়ে যাও। ব্যাস এইটুকুই।